ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। তো আমরা দ্রবণ চ্যাপ্টারে ছিলাম। দ্রবণ চ্যাপ্টারে আমরা অলরেডি কিছুটা আলোচনা করে ফেলেছি। এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। দ্রবণের একটি বিশেষ ধর্ম, এটাকে সংখ্যাগত ধর্ম বলা হয় বা কলিগেটিভ প্রপার্টি বলা হয়। কি এই জিনিসটি? দ্রবণের চারটে ধর্ম বিশেষভাবে উল্লেখিত, যারা কেবলমাত্র দ্রাব কণার সংখ্যার উপরে নির্ভরশীল, দ্রাবের প্রকৃতির উপরে না। অর্থাৎ আগে একটা কথা বলে নেওয়া ভালো যে এখানে আমরা যে আলোচনাই করতে যাচ্ছি সেখানে কতগুলো শর্ত আরোপিত আছে। সেই শর্তগুলো কি কি? যে দ্রাব ও দ্রাবকের মধ্যে উদ্দায়ী হচ্ছে দ্রাবকটি, দ্রাব না, দ্রাব অনুদ্দায়ী। প্রথম কথা আমি আবার বলছি যে দ্রাব এবং দ্রাবকের মধ্যে দ্রাবকটি উদ্দায়ী, অর্থাৎ সলভেন্টটি উদ্দায়ী, কিন্তু সলিউট যেটা সেটা অনুদ্দায়ী। নাম্বার 2, সলিউট যে আছে অর্থাৎ দ্রাব, এই দ্রাবটি দ্রবণে যাওয়ার পরে আয়নেও বিয়োজিত হয় না, বা অনেকজন মিলে জোড়া লেগে যে এরা ক্লাস্টার তৈরি করবে সেটাও হয় না। অর্থাৎ দ্রাবটি বিয়োজিতও হয় না এবং সংযোজিতও হয় না। এই শর্তগুলোকে ধরে নিয়ে আমরা এই চ্যাপ্টারটাকে শুরু করছি, এই অংশটিকে শুরু করছি। তাহলে বিষয়বস্তুটা এরকম থাকছে, এই ধরনের দ্রবণ অর্থাৎ যেখানে অনুদ্দায়ী দ্রাব উদ্দায়ী দ্রাবকের মধ্যে দ্রবীভূত হচ্ছে এবং দ্রাবটি অসংযোজিত বা অতড়িৎ বিশ্লেষ্য, সেক্ষেত্রে দ্রবণগুলিতে চারটে ধর্ম খুঁজে পাওয়া যাচ্ছে যারা কেবলমাত্র দ্রাবের সংখ্যার ওপরেই নির্ভরশীল। কিসের দ্রাব, অর্থাৎ গ্লুকোজ নিচ্ছি না ফ্রুক্টোজ নিচ্ছি নাকি অন্য কিছু নিচ্ছি, তার উপরে নির্ভরশীল না এই ধর্মগুলো। এই ধর্মগুলোকে আমরা কি ধর্ম বলি? সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি বলি। এরকম কলিগেটিভ প্রপার্টি চারটির কথা বলা হয়েছে। কি কি সেই চারটে? কলিগেটিভ প্রপার্টি চারটে আছে। 1 নম্বর কলিগেটিভ প্রপার্টি হলো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ভেপার প্রেশার। 2 নম্বর যেটা আছে সেটাকে বলা হয় এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। 3 নম্বর যেটি আছে সেটাকে বলা হয় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর 4 নম্বর যেটি আছে সেটাকে বলা হয় অসমোটিক প্রেশার। অর্থাৎ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। নেক্সট হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্কের উন্নয়ন। আর 3 নম্বর হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন। আর লাস্ট ওয়ান অসমোটিক প্রেশার বা অবিশ্রবণ চাপ। তাহলে এই যে চারটে বিষয় আছে, চারটেকে আমাদের খুব ভালো করে স্টাডি করতে হবে। ফিজিক্যাল ওয়েতেও আমরা স্টাডি করব, অর্থাৎ এই ঘটনাগুলো কেন ঘটছে বা কিভাবে ঘটছে, ধর্মগুলো নিয়ে আলোচনা করব। সেকেন্ডলি এদের ম্যাথমেটিক্যাল পার্টও স্টাডি করব। একটা জিনিস প্রথমেই বলে রাখা ভালো যে দ্রবণের এই যে চারটে ধর্ম আছে, এই চারটে ধর্মকে আমরা এই চারটে ধর্মের প্রত্যেকটি ধর্ম থেকে প্রত্যেকটি ধর্মের মানের থেকে আমরা কি নির্ণয় করতে পারি? আমরা যেটা নির্ণয় করি বেসিক্যালি এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে দ্রাবের আণবিক ভর কত, সেটা আমরা নির্ণয় করে থাকি। ঠিক আছে? দ্রাবের আণবিক ভর আমরা নির্ণয় করে থাকি এই ধর্মগুলো নির্ণয়ের মাধ্যমে। তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন পার্ট এই ধর্মগুলো। যেমন ধরো কোনো দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কত হচ্ছে, এটা যদি আমাদের জানা থাকে, দ্রাব ও দ্রাবক সম্বন্ধে যদি আমাদের সম্যক ধারণা থাকে, তাহলে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করার ক্ষেত্রে এই মানটি বেশ উপযোগী হয়। একই রকমভাবে
হিমাঙ্কের অবনমন হোক বা স্ফুটনাঙ্কের উন্নয়ন হোক বা অসমোটিক প্রেশার মানে অভিস্রবণ চাপই হোক দ্রবণের ক্ষেত্রে, প্রত্যেকটির ক্ষেত্রেই মানে প্রত্যেকটির সাহায্যেই আমরা দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করে থাকি। তোমরা দেখবে আমাদের আলোচনা ক্রমে আমরা এই চারটের নিয়ে যখন ডিসকাশন করব শেষ অবধি গিয়ে একটা জায়গায় আমরা উপনীত হব যে একটা প্রশ্ন মাথার মধ্যে চারা দেবে যে এই চারজনের মধ্যে কোনটির ব্যবহার দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে সবথেকে বেশি উপযোগী। তখন তোমরা দেখবে যে তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে মানগুলো পাচ্ছি সে মানগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র মান, কেবলমাত্র অসমোটিক প্রেশার যেটা আছে সেটা একটা বড় সংখ্যার মান হবে। তো এই অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ দিয়ে যদি আমরা মানে চাপের সাহায্যে যদি আমরা আণবিক গুরুত্ব দ্রাবের নির্ণয় করি তো সেটা আমাদের পক্ষে অনেক মানে অধিকতর সহজ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনায় নিয়ে আসবো। এখন বিষয়বস্তু যেখানে আছে সেটা হচ্ছে এই রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কাকে বলে সেই সংক্রান্ত আলোচনা। তো প্রথম প্রশ্ন হচ্ছে বাষ্পচাপের অবনমনটা হয় কেন? তো অলরেডি আমরা কিছুটা স্টাডি করেছিলাম আগে, তো আমি সেই জায়গাতে আবার ফেরত যাচ্ছি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা বাষ্পচাপের অবনমন, বাষ্পচাপ কাকে বলে সেটা তো আমরা বলেছিলাম যে যখন মানে কোনো একটি দ্রবণ হোক বা দ্রাবক হোক সে যখন কোনো পাত্রে থাকে তার উপরিতলে যে অণুগুলো আছে তারা বাতাসের উপরে একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে সেটাকেই বলা হয় ওই দ্রবণটির বাষ্পচাপ। এবার ওর মধ্যে যদি আমরা একটা অনুদ্বায়ী দ্রাব দিয়ে দিই তখন কি হবে? অনুদ্বায়ী দ্রাব ওই উপরিতলের ক্ষেত্রফলের জায়গার মধ্যে কিছুটা অংশ দখল করে নেবে। আগে যেটা পুরোপুরি দ্রাবক দ্বারা আচ্ছাদিত ছিল সেটা পুরোপুরি দ্রাবক দ্বারা থাকবে না, তার মধ্যে কিছু দ্রাবকণাও চলে আসছে। কিন্তু উদ্দায়িত কেবলমাত্র দ্রাবক, তাহলে দ্রাবকণা বাইরের দিকে কোনো বল প্রয়োগ করবে না ধরে নেওয়া যেতে পারে। তো ফলটা কি দাঁড়াচ্ছে? ফল এটাই দাঁড়াবে যে দ্রাবক কণার বাইরের দিকে যে বল প্রয়োগ করার টেন্ডেন্সি সেটা কমে যাবে। ফলে কি হচ্ছে? বাষ্পচাপ আগের থেকে কমে যাবে। ঠিক আছে, তাহলে বাষ্পচাপের অবনমনের কারণ হচ্ছে এটাই যে দ্রাবকণা বাইরের দিকে কোনো বল প্রয়োগ করছে না, কেবলমাত্র দ্রাবক কণা বাইরের দিকে বল প্রয়োগ করছে। দ্রাবক কণার সংখ্যার পরিমাণ যেহেতু কমে গিয়েছে তাহলে বাইরের দিকে বলের পরিমাণটাও কমে যাচ্ছে এবং বাষ্পচাপ অপেক্ষাকৃতভাবে আগের থেকে কমে যাচ্ছে। আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে আমাদের গ্রাফের সাহায্যে যখন আমরা প্রেজেন্টেশন করছি এটাকে, সেক্ষেত্রে বিষয়টা এরকম দাঁড়ায় যে বাষ্পচাপ আর উষ্ণতা, এটাকে যদি আমি ভেপার প্রেশার বলি আর এটাকে টেম্পারেচার বলি, তাহলে কি হচ্ছে? এই যদি আমার গ্রাফ হয়, কিসের গ্রাফ এটা? আমি ধরে নিচ্ছি এটা বিশুদ্ধ দ্রাবকের গ্রাফ। ঠিক আছে, এবার এই টেম্পারেচারে কথার কথা বাষ্পচাপ ছিল এইখানটাতে। এবার যখন আমি এর মধ্যে দ্রাব মিশিয়ে দিচ্ছি তখন অটোমেটিক্যালি কী হবে? দ্রবণটির বাষ্পচাপ আগের থেকে কমে যাবে। তাহলে এই টেম্পারেচারে বাষ্পচাপ এখানে চলে আসবে, তার মানে গ্রাফটা হয়ে যাবে এইখান দিয়ে, মানে প্যারালালই হবে জিনিসটা, এরকম গ্রাফ চলে আসবে। তার মানে একই টেম্পারেচারে আগে যেটা বাষ্পচাপ ছিল এইখানটাতে সেটা চলে আসলো এইখানটাতে। তার মানে কি হচ্ছে? এটা দ্রবণের গ্রাফ হয়ে গেল। তো বিষয়বস্তুটা এরকম দাঁড়াচ্ছে যে যখন আমরা দ্রাবকের মধ্যে দ্রাবকণা মিশিয়ে দিচ্ছি তো অটোমেটিক্যালি দ্রবণের বাষ্পচাপ আগের থেকে হ্রাস পেয়ে যাচ্ছে। আর মানে ফিজিক্যালি তার বিশ্লেষণ তো আমি করলামই। এখন এই যে জিনিসটা আসছে সেটা তার যে সম্পর্কটা রাউল্ট দিয়েছে, রাউল্টের সূত্রটা আমরা এখানে ডিসকাশন করব। কীরকমভাবে সূত্রটা আসছে? আমরা এমনি রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র আগেই পড়েছি। সেখানে কি ছিল? দ্রবণের বাষ্পচাপ ইজ ইকুয়াল টু দ্রাবকের মোল ভগ্নাংশ ইন্টু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সমান। এটা ছিল আমাদের রাউল্টের বাষ্পচাপ সংক্রান্ত সূত্র। এবার x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। তা আমরা জানি দ্রাবের মোল ভগ্নাংশ যদি x2 হয় তাহলে দুটো মিলে হবে 1,
অতএব x1 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 1 মাইনাস x2। তাহলে এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 1 মাইনাস x2 p1 জিরো হচ্ছে এটা। তাহলে এই ঘটনা যদি আসে তাহলে p1 জিরো মাইনাস x2 p1 জিরো, অথবা কি দাঁড়াচ্ছে, আমি যদি x2টাকে এদিকে নিয়ে আসি x2 p1 জিরো ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে p1 জিরো মাইনাস p, और x2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে p1 জিরো মাইনাস p ডিভাইডেড বাই p1 জিরো। অতএব এটাকে যদি সামনের দিকে লিখি তাহলে p1 জিরো মাইনাস p ডিভাইডেড বাই p1 জিরো ইকুয়াল টু x2। এই p1 জিরো মাইনাস p1 জিরোটা কি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর p1 কি, দ্রবণের বাষ্পচাপ। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন, অর্থাৎ বাষ্পচাপ হ্রাস যে পাচ্ছে তার পরিমাণ, ঠিক আছে, আর সেটার বাই p1 জিরো মানে আপেক্ষিক পরিমাণ। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এটাকে আমি ঘুরিয়ে এইভাবেও লিখতে পারি p বাই p1 জিরো ইকুয়াল টু x2। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, কেন আপেক্ষিক অবনমন বলা হচ্ছে, কারণ ডেল p বা p1 জিরো মাইনাস পিটা হচ্ছে অবনমন মানে কমে যাওয়া, আর তার আপেক্ষিক মান অর্থাৎ আগে যা ছিল তার তুলনায় কত, আগে কত ছিল p1 জিরো, তাহলে তার তুলনায় হলে তার ভগ্নাংশ আকারে পাচ্ছি, তাহলে এটা আপেক্ষিক মান হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। সেটা কার সাথে সমান হচ্ছে, x2-র সাথে সমান হচ্ছে, অর্থাৎ দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। তাহলে রাউল্টের প্রথম সূত্র হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কোন দ্রবণের ক্ষেত্রে, যে দ্রবণে দ্রাবক উদ্দায়ী, দ্রাব অনুদ্দায়ী এবং দ্রাবগুলি হচ্ছে অতড়িৎ বিশ্লেষ্য এবং অসংযোজী দ্রাবের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান হবে দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। ঠিক আছে, এটাই হচ্ছে রাউল্টের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি, এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, সেটাও আমরা আলোচনা করব। সেটা খুব সিম্পল, সেটা হচ্ছে যদি আমরা আলাদা আলাদা, ধরো কথার কথা, এই পাত্রে একটা দ্রাব নিলাম, মানে এই পাত্রে আরেকটা দ্রাব নিলাম, মানে এখানেও আমি ওয়াটার নিয়েছি দ্রাবক হিসাবে, এখানেও আমি ওয়াটার নিয়েছি দ্রাবক হিসাবে, কিন্তু এখানে দ্রাব নিয়েছি এ আর এখানে নিলাম বি। তো দুই ক্ষেত্রেই আমরা যদি সমমোল পরিমাণ দ্রাব মেশাই, মানে প্রথম পাত্রে আমরা যত মোল দ্রাব মেশাচ্ছি, দ্বিতীয় পাত্র যদি ঠিক একই পরিমাণ মানে একই মোল পরিমাণ দ্রাব মেশাই, তাহলে উভয় ক্ষেত্রে আমরা দেখব বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান সমান হচ্ছে। অর্থাৎ বলা হয় সমমোলার দ্রাবকের কোনো নির্দিষ্ট দ্রাবকে সমমোলার পরিমাণ ভিন্ন ভিন্ন দ্রাব যদি মেশানো হয়, প্রত্যেক ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান সমান হবে। আমি আবার রিপিট করছি দ্বিতীয় সূত্রটি, নির্দিষ্ট দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রাব সমমোলার পরিমাণে মিশ্রিত করলে প্রত্যেক ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান সমান হবে। এটা হলো রাউল্টের দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, দুটো সূত্র আমরা দেখতে পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সূত্রটি আছে সেই সূত্রটি যে সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি, সেটা আমরা কিভাবে বলছি। কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম হওয়ার শর্তটা কি, যে ধর্মটা কেবলমাত্র দ্রাব কণার সংখ্যার উপর নির্ভর করবে। যদিও আমরা রাউল্টের দ্বিতীয় সূত্রে দেখলাম যে ও কী বলছে, দ্রাব কণার সংখ্যার উপর নির্ভর করবে, মানে দ্রাবের সমমোলার পরিমাণ দ্রাব নিলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান সমান হবে। তো তার মানেটাই এটা দাঁড়াচ্ছে, সমমোলার মানে কি, সমসংখ্যক কণা নেওয়া হচ্ছে। যাই হোক, সেটাকে আমাদের প্রুভও করতে হবে। তো প্রুভ আমরা কিভাবে করব সেই জায়গাটা একটু আলোচনা করছি। যেমন এখানটাতে আমরা দেখতে পারি যে x2 ইকুয়াল টু কি, x2 ইকুয়াল টু হচ্ছে n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে এন জিনিসটা কি, এন হচ্ছে মোল সংখ্যা। 1 তো তোমরা জানো যে দ্রাবকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর 2 দ্রাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে n1 হচ্ছে মোল সংখ্যা দ্রবণের মধ্যে দ্রাবকের, আর n2 হচ্ছে মোল সংখ্যা দ্রবণের মধ্যে দ্রাবের। তাহলে মোল ভগ্নাংশ x2 হবে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে n2 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, মানে n1 প্লাস n2। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি এটা। এবার এই x2-র জায়গায় আমি একটা জিনিস বোঝাতে পারি যে দ্রবণটি কি। আমরা আদর্শ দ্রবণের কথা বলি, দ্রবণ যখন লঘু হয় তখন সেটি আদর্শ দ্রবণ হয়। অর্থাৎ লঘু যদি দ্রবণ হয় তাহলে কি দাঁড়াচ্ছে, n1 ইজ মাচ গ্রেটার দ্যান n2, মানে
দ্রাবের মোল সংখ্যা থেকে দ্রাবকের মোল সংখ্যা অবশ্যই অনেক বেশি, তাহলে x2 ইজ লিটারেলি ইকুয়াল টু কী হবে, n2 ডিভাইডেড বাই n1 এটা দাঁড়াচ্ছে। তাহলে আমি এই জিনিসটা এখানে বসিয়ে দিতে পারি n2 বাই n1, ঠিক আছে। এবার n1 আমরা যদি বলি দ্রাবকটি নির্দিষ্ট, তো দ্রাবক নির্দিষ্ট মানে কি, n1টা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তাহলে n1টা যদি নির্দিষ্ট হয় তাহলে ডেল পি বাই p10 ইজ প্রপোর্শনাল টু n2, মানে n2-র সাথেও সমানুপাতিক হবে। অর্থাৎ n2 মানে কি, দ্রাবের মোল সংখ্যা। তাহলে দ্রাবের মোল সংখ্যার সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হবে আপেক্ষিক অবনমন, দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তো মোল সংখ্যার সাথে সমানুপাতিক হওয়া মানে হচ্ছে তার কণার সংখ্যা বা অণুর সংখ্যার সাথেও সমানুপাতিক হওয়া। অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কেবলমাত্র দ্রাবের কণার সংখ্যার উপরে নির্ভরশীল, দ্রাবের প্রকৃতির উপরে নয়, তাই এটাকে আমরা কলিগেটিভ প্রপার্টি বলছি। এখন প্রসঙ্গ আসছে যে এখান থেকে আমরা কিভাবে আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। আমি এখান থেকে শুরু করতে পারি, এতখানি তো আমাদের করাই আছে। তো এবার n2 ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, তাহলে ডেল পি বাই p10 ইজ ইকুয়াল টু n2-র জায়গায় আমি লিখতে পারি ওর ওজন মানে W2 ডিভাইডেড বাই m2 মানে আণবিক ভর দ্রাবের, আর এটার W1 মানে দ্রাবকের পরিমাণ ডিভাইডেড বাই দ্রাবকের আণবিক ভর। তাহলে এই দুটোর থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে যে যদি আমাকে m2 নির্ণয় করতে বলা হয় তাহলে m2 ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, m2 ইকুয়াল টু যেটা এক সাইডে গিয়ে দাঁড়াবে সেটাই লিখে নেওয়া যেতে পারে। প্রথম কথা আমরা এখানে আরেকটু সিম্পলিফাই করে নেওয়া ভালো। ডেল পি বাই p10 ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে W2 m1 ডিভাইডেড বাই W1 m2। তাহলে m2 ইজ ইকুয়াল টু এসে যাবে আমাদের m2 ইকুয়াল টু আসবে হচ্ছে W2 m1 বাই W1, আর এটা আসবে হচ্ছে p10 ডিভাইডেড বাই ডেল পি। এই ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা m2-র মান পেতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো যে আণবিক ভর নির্ণয় করতে পারছি কার থেকে, স্ফুটনাঙ্কের আমাদের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান থেকে। এখন এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান সংক্রান্ত জায়গার থেকে কি কি ধরনের অঙ্ক আসতে পারে সেটার একটা ছোট্ট আলোচনা আমরা করে নিতে পারি, ঠিক আছে। বলছে একটি অনুদ্বায়ী দ্রাবের 12.2% W/W জলীয় দ্রবণের বাষ্পচাপ দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 746.6 মিলিমিটার পারস্তম্ভ হলে দ্রাবের আণব ভর গণনা করো। তার মানে এখানে ব্যাপারটা কি আছে আমি একটু বলি। হ্যাঁ, যে ব্যাপারটা এরকম আছে যে দ্রাবের আণবিক ভর আমাদের জানা নেই, তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে m2। এটা আমাদের টার্গেট, এটা আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছে, ঠিক আছে। এটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমার যেটা ধারণা, হ্যাঁ, যে পার্সেন্টেজ কি দেওয়া আছে, যে 12.2% W/W এটা হচ্ছে ওর পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে। মানে আমরা 100 গ্রামের মধ্যে ধরে নিতে পারি যে দ্রাবের পরিমাণ আছে এটা, মানে W/W। তার মানে হচ্ছে যে 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রাব থাকছে 12.2 পরিমাণ। 100 গ্রাম যদি নিই তাহলে এত গ্রাম থাকছে। আর টেম্পারেচার কত বলেছে, টেম্পারেচার বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো টেম্পারেচারটা তো ফিক্সড থাকে সবসময়, ওই জন্য আমাদের কোনো প্রবলেম নেই। আর বলেছে 746 হচ্ছে তার বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপের পরিমাণ বলছে 746। আমি লিখে নিচ্ছি এই জায়গাটা, দ্রবণের বাষ্পচাপের পরিমাণ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পি কত পাচ্ছি, 746.6।
মিলিমিটার পার স্তম্ভ। যাক, আমাদের যেটা লেখা হয়ে গেছে, এবার আমি ব্যাপারটাতে আবার যাচ্ছি। বলছে একটি অনুদ্বায়ী দ্রাব আছে। অনুদ্বায়ী দ্রাবের পরিমাণটাকে ওরা কি বলেছে? 12.2%। W/W অর্থ যে ওজন বাই ওজন। তার মানে দ্রবণের পরিমাণ যদি আমি 100 গ্রাম নিই, তার মধ্যে দ্রাবের পরিমাণ আছে হচ্ছে 12.2%। তার মানে বাকিটা দ্রাবক। এটা এক নাম্বার। এবার এই জলীয় দ্রবণের কি বলেছে? বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত বলেছে? 776.6 মিলিমিটার পার স্তম্ভের সাথে সমান। ঠিক আছে। এবার বলেছে যে দ্রাবটির আণবিক ভর নির্ণয় করো। এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্নপত্র। ঠিক আছে। তো এই প্রশ্নে আমরা দেখব যে কিভাবে নির্ণয় করা যায়। প্রথম কথা, এই যে দ্রবণটি আছে, কার দ্রবণ? জলের দ্রবণ। তাহলে এখানে দ্রাবক হিসাবে কাকে ইউজ করা হচ্ছে? জলকে ইউজ করা হচ্ছে। তো জল যখন ইউজ করা হচ্ছে, M2 তো আমাদের বার করতে বলেছে, কিন্তু M1 = কত হবে? 18 হবে। এটা নাম্বার 1 টপিক হয়ে গেল। এবার 2 নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে প্রথম কথা হচ্ছে আমরা যদি ধরে নিই টোটাল দ্রবণের পরিমাণ আছে 100 গ্রাম, তাহলে দ্রাব আছে কত পরিমাণ? তো দ্রাব হচ্ছে সেক্ষেত্রে 12.2 গ্রাম। আর দ্রাবক হয়ে যাবে তাহলে কত গ্রাম? 100 মাইনাস 12.2, তার মানে কত দাঁড়াচ্ছে? যাই হোক, এখানে করে দেখতে হবে। তাহলে 8 আর এখানে এলো 3, তার মানে 7 3 10, 1 2, তাহলে 87। তাহলে এত গ্রাম হচ্ছে দ্রাবক। এবার দ্রাব যদি এটা হয়, দ্রাবের তো আণবিক গুরুত্ব আমাদের জানা নেই, মানে M2 আমাদের ধরে নিতে হচ্ছে। তাহলে এটা হবে হচ্ছে ওর মোল সংখ্যা। কিন্তু এটার ক্ষেত্রে আমরা জানি 18, তাহলে 87.8 ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু কত আসছে? ইকুয়াল টু আসছে আমাদের 4.877 4.877 মোল। এটাও মোল। যাকে এটা আমাদের জানা নেই। তাহলে এই অবস্থায় আমরা পেয়ে গেলাম মোল সংখ্যাটা। তো এবার মোল সংখ্যা যদি আমরা পেয়ে যাই, মোল ভগ্নাংশ আমরা পেতে পারি। মানে আমাদের তো দরকার x2 ইকুয়াল টু কী হবে? x2 ইকুয়াল টু হবে কার? দ্রাবের মানে মোল ভগ্নাংশ। তাহলে 12.2 বাই M2 ডিভাইডেড বাই 12.2 বাই M2 প্লাস 4.877, এটা হচ্ছে মোল ভগ্নাংশ কার? দ্রবণটির। তাহলে এটা আমরা পাচ্ছি, যেটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব 12.2 ডিভাইডেড বাই 12.2 প্লাস 4.877 M2, এই ভ্যালুটা আমরা পাচ্ছি। এবার প্রশ্নটা হচ্ছে আমাদের এটা কার সাথে রিলেটেড হবে? আমাদের ডেল পি বাই P10 সাথে রিলেটেড হবে। ডেল পি মানে কি? ডেল পি মানে P10 মাইনাস পি ডিভাইডেড বাই P10। এই P10 মান কত? পি এর মান তো এটা পেলাম। P10 হবে হচ্ছে 760, মানে 760 মাইনাস এটা কত আছে? 746.6 ডিভাইডেড বাই 760, এটা হবে হচ্ছে আমাদের ডেল পির মান। ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেট করে, অর্থাৎ এই জিনিসটা কার সাথে সম্পর্কযুক্ত হবে? এই জিনিসটা সম্পর্কযুক্ত হবে আমাদের এই ভ্যালুটার সাথে। কারণ আমরা জানি যে দিস ওয়ান ইজ ইকুয়াল টু দিস ওয়ান। তাহলে এটার সাথে যদি এটা যেহেতু ইকুয়াল, তাহলে এটার সাথে এটাকে ইকুয়াল করব, করার পরে আমরা M2 মান নির্ণয় করব। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা সম্পন্ন করতে পারি। ঠিক আছে। নেক্সট, আমি আরও অঙ্কের মধ্যে দিয়ে যেতে পারতাম, কিন্তু আমার মনে হয় আর বিশেষ অঙ্কের মধ্যে দিয়ে না গিয়ে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত আলোচনাতে পৌঁছে যাই। ঠিক আছে, যে স্ফুটনাঙ্কের উন্নয়ন কাকে বলে। তো স্ফুটনাঙ্ক কাকে বলে বাষ্পচাপের নিরিখে, সেটা আমি আমার আগের একটি ভিডিওতে পোস্ট করেছিলাম, যে যখন কোনো দ্রবণের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়, মানে সেই অবস্থাটাকে
স্ফুটনের শুরুয়াত বলা যেতে পারে। অর্থাৎ যে উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে সেই উষ্ণতাকে আমরা বলছি দ্রবণের স্ফুটনাঙ্ক। এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখা যাক। আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যাই আবার, অর্থাৎ এটা উষ্ণতা আর এটা ভেপার প্রেশার। আমি ধরলাম যে এই ভেপার প্রেশারটি হচ্ছে 1 atm প্রেশার, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এবার দ্রাবকের, এটা বিশুদ্ধ দ্রাবকের আমরা গ্রাফ তৈরি করেছি, ঠিক আছে। তো বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ 1 atm এর সাথে সমান হচ্ছে কখন, যখন টেম্পারেচারটা এটা হচ্ছে। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের উষ্ণতা যখন টিবি হচ্ছে তখন ওর বাষ্পচাপ কার সাথে সমান হচ্ছে, 1 atm এর সাথে সমান হচ্ছে। অর্থাৎ এই উষ্ণতাটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এখন দ্রাবকের মধ্যে যদি দ্রাব মিশিয়ে দেওয়া যায়, আমরা জানি দ্রাবকের মধ্যে দ্রাব মিশিয়ে দিলে কি হচ্ছে, ওর সারফেসে দ্রাবক কণার সাথে দ্রাব কণা চলে এসে এবং আমাদের শর্ত অনুযায়ী দ্রাব কণাগুলো অনুদ্বায়ী। তো অনুদ্বায়ী হওয়ার ফলে তারা বাষ্পচাপে কোনো কন্ট্রিবিউশন তৈরি করবে না। তাহলে দ্রাবকের পরিমাণটা কমে যাওয়ার ফলে বাষ্পচাপের পরিমাণটাও যাবে কমে। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে বা বাষ্পচাপের অবনমন হচ্ছে, বাষ্পচাপ কমে যাচ্ছে। তাহলে দেখা যাক এই যে টেম্পারেচারটি ছিল এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, ঠিক আছে, দ্রবণের বাষ্পচাপ। এই দ্রবণের বাষ্পচাপে যদি আমরা ভাবি টিবি টেম্পারেচারে দ্রবণের বাষ্পচাপ কত দাঁড়াচ্ছে, বাষ্পচাপ দাঁড়াচ্ছে এটা, যেটা কিনা 1 atm চাপের থেকে অনেকটা কম। তাহলে এই উষ্ণতায় দ্রবণ ফুটতে শুরু করবে না, অর্থাৎ এটাকে আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক বলতে পারি না। তাহলে কোন উষ্ণতাতে গিয়ে ও 1 atm চাপের সাথে সমান হচ্ছে, এই উষ্ণতাতে গিয়ে, তাহলে এটা হবে হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক অর্থাৎ টিবি ড্যাশ। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। কারণটা আমরা আবার রিয়েলাইজ করতে পারি ফিজিক্যালিও। কী ব্যাপার সেটা, যে দ্রাবক যখন একা থাকে ও যত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হতে পারে, মানে যত কম উষ্ণতায় বাষ্পে পরিণত হতে পারে, তার মধ্যে অনুদ্বায়ী দ্রাব দিয়ে দিলে কি হচ্ছে, সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতলে দ্রাব কণার সংখ্যার উপস্থিতির জন্য দ্রাবক কণার সংখ্যাটা যাচ্ছে তুলনামূলকভাবে কমে, ফলে তারা কম বাষ্পচাপ জেনারেট করছে। ফলে ওদের ক্ষেত্রে আরও বেশি টেম্পারেচার লাগবে ওদেরকে বাষ্পে পরিণত হওয়ার জন্য, মানে ফোটার জন্য। তাহলে কি দাঁড়াচ্ছে, যে স্ফুটনাঙ্কের বৃদ্ধি করছে, এই ঘটনাকে বলা হয় স্ফুটনাঙ্কের উন্নয়ন। অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন কতখানি হলো, এতখানি হলো। অর্থাৎ ডেল টি বি এটা যদি স্ফুটনাঙ্কের উন্নয়নের মান হয়, তাহলে টিবি ড্যাশ হচ্ছে ওর পরবর্তীকালের স্ফুটনাঙ্ক, আর আগে ছিল টিবি। তাহলে এই পরিমাণটা হবে ওর স্ফুটনাঙ্কের উন্নয়ন। এবার রাউল্ট কি বলছে, রাউল্ট বলছে যে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন কার সাথে সমানুপাতিক, এটা হবে দ্রবণের মোলার গারত্বের সাথে সমানুপাতিক, মোলাল গারত্বের সাথে সমানুপাতিক। আমি আবার বলছি, কার সাথে, মোলাল গারত্বের সাথে। মোলাল কনসেন্ট্রেশন মানে এম ইজ ইকুয়াল টু মোলাল কনসেন্ট্রেশন, মোলাল কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে মোলাল কনসেন্ট্রেশনের সাথে সমানুপাতিক হবে। অর্থাৎ এই আমাদের দাঁড়ালো ডেল টিবি ইকুয়াল টু, যদি আমরা করি তাহলে কে বি এম। এখানে কে বি হচ্ছে একটি ধ্রুবক, এটাকে বলা হয় মোলাল উন্নয়ন ধ্রুবক। এই জিনিসটার নাম কি বলা হচ্ছে, মোলাল উন্নয়ন ধ্রুবক। এছাড়াও এর আরেকটি নাম আছে, সেটাকে বলা হয় এবুলোস্কোপিক কনস্ট্যান্ট, এবুলোস্কোপিক কনস্ট্যান্ট বা বয়েলিং পয়েন্ট কনস্ট্যান্ট বা মোলাল উন্নয়ন ধ্রুবকও বলা হয়ে থাকে। তাহলে এই কেবি আমরা পেয়ে যাচ্ছি। এখন এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করার দিকে যাই তাহলে কেমনটি দাঁড়াচ্ছে। তো তার আগে আমাদের বলে নিতে হচ্ছে কোন জায়গাটি, বলে নিতে হচ্ছে, আমি পুরোটাই মুছে দিচ্ছি। আমাদের কাছে এলো হচ্ছে ডেল টিবি ইকুয়াল টু কেবি এম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সূত্র। এটা কার সূত্র, রাউল্টের সূত্র। কি সংক্রান্ত, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের দুটো সূত্র আছে। 1 নম্বর সূত্র হচ্ছে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন কার সাথে সমানুপাতিক, মোলাল গারত্বের সাথে সমানুপাতিক হবে। আর 2 নম্বর তো একই রকমের, যেটাকে কলিগেটিভ প্রপার্টি বলা হয়, যে নির্দিষ্ট দ্রাবকে যদি সমমোল পরিমাণ ভিন্ন ভিন্ন দ্রাব মিশিয়ে দেওয়া হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে স্ফুটনাঙ্ক উন্নয়নের মান সমান হবে। মানে আমি আবার বলছি, আলাদা আলাদা
পাত্রে যদি আমরা একই দ্রাবক নিই নির্দিষ্ট পরিমাণে, তার মধ্যে যদি আমরা প্রত্যেকটাতে আলাদা আলাদা দ্রাব মেশাই, মানে অনুদ্বায়ী, অতড়িৎবিশ্লেষ্য, অসংযোজী দ্রাব যদি মেশাই, কিন্তু সেটা যদি সমমোল পরিমাণে মেশাই অর্থাৎ সমান সংখ্যক অণুতে মেশাই, তাহলে কি দেখা যাবে যে প্রত্যেক ক্ষেত্রে স্ফুটনাঙ্কের যে উন্নয়নের মান আছে সেটা সমান হচ্ছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আমি ইলাবোরেটরিতে বলছি, বইতে তো তোমরা সূত্র আকারেই পেয়ে যাবে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই হচ্ছে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়নের সূত্রের সমীকরণ। এখন এটা যে কলিগেটিভ প্রপার্টি সেটা আমরা কিভাবে ডেসক্রাইব করব। তো এম কাকে বলে? এম হচ্ছে মোলালিটি বা মোলাল গারত্ব। এবার এটাকে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি? মোলালিটি হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে যত গ্রাম মোল দ্রাব দ্রবীভূত থাকে। আমি ধরি যে দ্রাব আছে W2 গ্রাম, আর দ্রাবক আছে W1 গ্রাম। আমি ধরে নিলাম দ্রাবের আণবিক গুরুত্ব, মানে এটা আণবিক গুরুত্ব আমি কত ধরে নিচ্ছি M2, আর দ্রাবকের আণবিক গুরুত্ব আমি ধরে নিলাম M1। লিখছি না আমি আর ডিটেল, মানে দ্রাবের পরিমাণ আছে হচ্ছে W2 আর তার আণবিক গুরুত্ব হচ্ছে M2, আর দ্রাবকের পরিমাণ আছে W1 যার আণবিক গুরুত্ব হচ্ছে M1। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে অ্যাকচুয়ালি এটা খুব একটা দরকারও ছিল না, যাই হোক আমি লিখে ফেলেছি। তাহলে আমরা বলতে পারি যে দ্রাবের মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা হবে W2/M2। ঠিক আছে, এটা হবে দ্রাবের মোল সংখ্যা। এবার এই পরিমাণ মোল কোথায় আছে? আমরা বলতে পারি যে W1 গ্রাম দ্রাবকে দ্রাব বর্তমান কতখানি? W2/M2 মোল। তাহলে 1 গ্রাম দ্রাবকে কতটা থাকবে? W2/W1M2 মোল। তাহলে 1000 গ্রাম দ্রাবকে কি থাকবে? 1000 W2/W1M2। তাহলে এটা হবে হচ্ছে মোলালিটি দ্রবণের। তাহলে এটা হয়ে গেল এম এর মান। তাহলে এটা যদি এম এর মান হয় তাহলে আমি এখানে রিপ্লেস করতে পারি KB 1000 W2/W1M2। তাহলে এইখান থেকে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা M2-র মান নির্ণয় করতে পারি, অর্থাৎ দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই সূত্রটিকে ব্যবহার করতে পারি। আরেকটা কথা এখানে লক্ষ্য করা যেতে পারে যে ΔTBর মধ্যে KBটা হচ্ছে ধ্রুবক, 1000ও ধ্রুবক। আমরা যদি দ্রাবক নির্দিষ্ট পরিমাণে নিই তাহলে M1 ধ্রুবক। তাহলে পুরো ব্যাপারটা কার উপরে নির্ভরশীল? W2/M2-র উপরে নির্ভরশীল। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে W2/M2 অর্থাৎ আমি ΔTBর কথা বলছিলাম, তাহলে KB ধ্রুবক, 1000 ধ্রুবক ডিভাইডেড বাই W1 যদি ধ্রুবক হয় তাহলে W2/M2। তার মানে এটাকে যদি আমি একটা ধ্রুবক মনে করলাম ধ্রুবক A, তাহলে এটা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে? N2। তার মানে ΔTB ইজ প্রপোর্শনাল টু N2। তার মানে এটা একটি কলিগেটিভ প্রপার্টি। N2 মানে কি? দ্রাবের মোল সংখ্যার সাথে ও সমানুপাতিক, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যার উপরেই কেবলমাত্র নির্ভরশীল কে? স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটি। তাহলে এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে এটি একটি কলিগেটিভ প্রপার্টি। এরপর আর একটা কথা বলে রাখা প্রয়োজন, KB বা ইভোলোস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে RTB²/1000 LV। এটা মনে রাখবে যারা একটু প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাবে তাদের জন্য প্রয়োজন। আর হচ্ছে গ্যাস ধ্রুবক, আর TB তো তোমরা জানোই যে দ্রাবকের স্ফুটনাঙ্ক, আর 1000 তো 1000ই হলো। LV হচ্ছে যে ভেপারাইজেশনের জন্য লিন তাপ প্রতি গ্রামে, মানে দ্রাবকের ভেপারাইজেশনের জন্য গৃহীত লিন তাপ বা লেটেন্ট হিট প্রতি গ্রামে, সেটা হচ্ছে LV। তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু এই জায়গাকার। তো এই সংক্রান্ত অঙ্ক থাকতে পারে, যেমন একটা অঙ্ক আমরা নিয়েই নিই, আলোচনা করে নিচ্ছি। যেমন একটি অঙ্ক দিয়েছে 0.3 গ্রাম ইউরিয়াকে 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। তাহলে ইউরিয়া হচ্ছে এখানে দ্রাব, তার মানে W2 কত? 0.3 গ্রাম ইউরিয়া।
ইউরিয়া, যার আণবিক গুরুত্ব কত বলে দিয়েছে, ইউরিয়ার আণবিক গুরুত্ব বলা আছে 60। তার মানে আমি একবারে M2 = লিখে নিলাম 60। আর কত গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে? 50 গ্রাম জলে। তার মানে W1 = 50 গ্রাম। তাহলে W1, আবার এটার M1ও যদি আমার লাগে, তো আমরা জানি 18। যাও, লাগবে কিনা পরে দেখা যাবে। এবার দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে, মানে দ্রবণের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে বলেছে। কেবির মান অলরেডি দেওয়া আছে, কত? 0.52 কেজি পার মোল। তো এটা আমাদের কাছে দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক। অর্থাৎ প্রথমে আমরা ডেল টিবি নির্ণয় করব। ডেল টিবি = আমরা কি জানি, যে কেবি ইন্টু, আমাদের একটু আগে ফর্মুলা আমরা দেখেছি, সে ফর্মুলাকে যদি আমরা ইলাবোরেট ওয়েতে লিখি, তাহলে 1000 কী ছিল, 1000 গ্রাম দ্রাবকে, আমি তো মুছে দিলাম, একটু আগে আমরা নির্ণয় করেছিলাম, সেখানে ফর্মুলা আমাদের কাছে কী ছিল, ফর্মুলা ছিল হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে কত গ্রাম মোল, তাই তো? তাহলে হ্যাঁ, মনে পড়েছে, W2/W1 আর M2, এটা ছিল আমাদের ফর্মুলা। কেবির মান আমাদের কাছে দেওয়া আছে 0.52, এটা 1000, ঠিক আছে। আর W2-র ভ্যালু কত আছে? 50, ডিভাইডেড বাই W1 কত আছে? W2 তো 50 না, W2 হচ্ছে 0.3, আর W1 W1-এর মান কত দাঁড়াচ্ছে? W1-এর মান থাকছে W1 হচ্ছে 50, আর M2 কত দাঁড়াচ্ছে? 60। তাহলে এইভাবে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের ভ্যালু কত আসছে? আমাদের ভ্যালু আসছে হচ্ছে 0.0052 কেলভিন। তাহলে এটা যদি টেম্পারেচার হয়, এবার কি দাঁড়াচ্ছে? আমাদের ক্যালকুলেট করতে হবে কি? ক্যালকুলেট করতে হবে দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক, তাই তো? তাহলে দ্রবণের স্বাভাবিক স্ফুটনাঙ্ক মানে হচ্ছে, দ্রবণের স্ফুটনাঙ্ক তো হবে টিবি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, যেটা বেড়ে গিয়ে হচ্ছে টিবি ড্যাশ, ঠিক আছে? তো টিবি ড্যাশটা আমাকে ক্যালকুলেট করতে বলা হলো। আমরা জানি টিবি ড্যাশ মাইনাস টিবি ইজ ইকুয়াল টু ডেল টিবি। অতএব টিবি ড্যাশ ইজ ইকুয়াল টু ডেল টিবি প্লাস টিবি। তো ডেল টিবি কত? 0.52 প্লাস এটা 100, জলের বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক চাইতো, তাহলে কত দাঁড়াচ্ছে? 100.05। এইভাবে এছাড়াও যদি আমাদেরকে এখানে M2-র মানটা, সব বাকিগুলো দেওয়া থাকতো, M2-র মান নির্ণয় করতে বলতো, আমরা M2-র মান নির্ণয় করতাম। যাই হোক, এই ছিল আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত অঙ্ক। তো আমরা দুটো কোয়ালিটেটিভ প্রপার্টি যাবত আলোচনা করেছি, বাকি দুটো রয়ে গিয়েছে, দুটো আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। যাই হোক, আমার এই চ্যানেল দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।